দর্শক, ফেনীর আরো খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, আপনি কোন এলাকাটাতে আছেন এবং সেখানকার কি পরিস্থিতি? সারিকা, আপনি যেমনটি বলছেন, আমি রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর পূর্বপাড়া, যেখান দিয়ে ভাঙ্গন শুরু হয়। এখানে এই ভাঙ্গনের ফলে পুরো ফুলগাজী উপজেলা বিস্তীর্ণ এলাকা, গ্রামগুলো প্লাবিত হয়। এর পাশে কিন্তু আরো কয়েকটি ভাঙ্গন রয়েছে, দেড়পাড়া এলাকা 3টি ভাঙ্গন রয়েছে। তবে আমরা আজকে দিনভর ওইসব এলাকায় যখন গিয়েছি, তখন আমাদেরকে স্থানীয় লোকজন জানিয়েছেন যে শুরু থেকে পরে এখন পানি অনেক নিচে নেমে গেছে, প্রায় 15 ফিট নিচে, সড়ক থেকে নিচে রয়েছে, অর্থাৎ বেড়িবাঁধ থেকে। তো পানি কমার পরে অনেকে এসে খোঁজখবর নিচ্ছেন। তবে এই যেটা জানতে পেরেছি আমরা, শুরু থেকে প্রশাসনের কর্মকর্তারা না যাওয়ার কারণে অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। আর এখানে পানি উন্নয়ন বোর্ডের উপর একটা ক্ষোভ তো তাদের আছেই, যে অনতিবিলম্বে তারা বেড়িবাঁধ নির্মাণ করার জন্য দাবি জানাচ্ছেন। আর আমরা দেখেছি যে পানি উঠেছে যে সকল ঘর বাড়িতে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং সড়কগুলা ভেঙে গেছে। তবে বিদ্যুৎ সরবরাহ কিন্তু এখনো চালু করতে পারেনি অনেক এলাকায়। বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন যে পানি তারা লাইন চেক করার পরে তারা বিদ্যুৎ চালু করবেন, যেহেতু কোথাও যদি তার ছিঁড়া বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর সড়ক বিভাগের এখনো তারা বলতে পারছেন না কি পরিমাণ তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ, মৎস্য বিভাগ আমাদেরকে গতকাল জানিয়েছেন যে 401 হেক্টর বীজতলা নষ্ট হয়েছে আমনের। আর এই পাশাপাশি পুকুরের 500 পুকুর এবং 3 কোটি টাকার মৎস্যের ক্ষতি হয়েছে। তবে পুরোপুরি বন্যা শেষ না হওয়া পর্যন্ত এখনো বলা যাচ্ছে না কি পরিমাণ ফেনীতে এবার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে 24-এর বন্যার পরে যে সকলের একটা ধারণা ছিল, একটা শিক্ষা গ্রহণ করবেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে বেড়িবাঁধ কিভাবে রক্ষা করা যায় সেটা চেষ্টা করে একটা। দর্শক, আরো খবর জানাতে সাতক্ষীরা এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব সাতক্ষীরাতে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। সারিকা, এই যে টানা 10 দিনের বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু সমস্ত এলাকা একেবারে পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু বাড়ি আছে, এই বাড়িগুলো একেবারে পানির তলায়। কারণ হচ্ছে এই যে এই এলাকা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটি নদী নাকি বাড়ি ঘরের আবাসস্থল। তার মধ্যেও কিন্তু মানুষ এখানে দুর্ভোগ পোহাচ্ছে প্রচণ্ড রকম, কারণ এখান থেকে বের হতে পারছে না কোনোভাবেই। আর মানুষের রান্না খাওয়া সবই তো একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছে, মানুষ প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছে। আমি এখানকার একজন স্থানীয় মানুষকে যুক্ত করছি। আচ্ছা, এখানে যে এই পানির মধ্যে কি অবস্থায় আছেন আপনারা? আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পানির যে পরিস্থিতি, এখানে এমনভাবে আমরা বসবাস করছি জন্য এই এলাকার আমরা মানুষই না। এখানকার প্রশাসন প্রত্যেক বছর আমাদের এই পরিস্থিতি হতে, এবং এইবারে তো সবচেয়ে বেশি। আপনি দেখছেন আমার পিছনে একটা নবজাতক বাচ্চা নিয়ে আসতেছে, যেভাবে রিস্ক নিয়ে ও যদি ওই অবস্থায় যদি কোনো রকম পড়ে যায় তাহলে ওই নবজাতকটা হয়তো আর বাঁচানো যাবে না। একই পরিস্থিতি, এই পানি সরানোর কোনো অবস্থা নেই। আমরা এখানে প্রশাসন এবং পৌরসভা পানি উন্নয়ন বোর্ডকে দোষারোপ করছি, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এখানে দোষটা আমরা কোথায়? এখানে অপরিকল্পিতভাবে যে মৎস্যঘের, এই মৎস্যঘেরের পরিপ্রেক্ষিতে আজকে সমস্ত জায়গায় জালের মতো বিছাই রয়েছে, পানি সরার কোনো জায়গা নেই। এখন পানি যদি খালে না পড়তে পারে তাহলে তো সেই পানি তো নিষ্কাশন হবে না। নিষ্কাশনের ব্যাপারের জন্য স্থানীয় প্রশাসন বা স্থানীয় পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি, এবং সবচেয়ে দুর্ভাগ্য এই এলাকার মানুষ। যেমনটি শুনছিলেন, আসলে মানুষ এই দুর্ভোগে পড়েছে এই এতদিনের বৃষ্টির কারণে। এখানে কিন্তু আসলে এই যে অবস্থায়, এখানে কোনো প্রশাসন বা কেউ এসে দেখেনি। মানুষের প্রশ্ন যে আসলে আমরা কি মানুষ নই? এখানে দেখার কেউ নেই, কি অবস্থায় আছে এরা, কেউ দেখার নেই। এই ছিল জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। ময়না, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন।
শারিকা, আসলে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে নোয়াখালীতে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি কমছে। তো সকালের পর যে এই বেলাটুকু মানে বিকেল পর্যন্ত এর মধ্যে অল্প অল্প কিছু বৃষ্টি হয়েছে, তবে সেরকম বৃষ্টি হয়নি। এখন আবার খুব ভালো রোদ দেখা যাচ্ছে। সব মিলিয়ে হচ্ছে পানি উঁচু যে অঞ্চলগুলো রয়েছে বা যে এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে গড়িয়ে নিচের দিকে যাচ্ছে, ফলে হচ্ছে উপরের অংশগুলো জল সরলেও এবং নিচের যে অংশগুলো অর্থাৎ গ্রাম অঞ্চলে কিন্তু আবার এই পানিগুলো বাড়ছে। এটা আমরা গত সকাল থেকে আমরা অনেকের সঙ্গে কথা বলে, গ্রাম অঞ্চলে যারা রয়েছে সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে তারা বলছে যে গ্রাম অঞ্চলে পানি বাড়ছে। এর কারণ হচ্ছে যেটি খোঁজ নিয়ে দেখলাম সেটি হচ্ছে উপরের অংশ থেকে যে পানি যাচ্ছে সে কারণে মূলত ওইদিকে পানি বাড়ছে। তবে সেগুলো কিন্তু সরে যাবে যদি আগামী 2-1 দিন এইভাবে থাকে বর্তমানে যে অবস্থা, যদি বৃষ্টি না হয় তাহলে মোটামুটি জলাবদ্ধতা যেটিকে বলে সেটি আশা করি যে সরাসরি শেষ হয়ে যাবে, অর্থাৎ জলাবদ্ধতা থাকবে না। তবে আমরা গত 1-2 ঘন্টা পর্যন্ত অনেক জায়গায় খোঁজখবর নিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে নোয়াখালীর মূলত সদর উপজেলা এবং নোয়াখালী পৌরসভা, পাশাপাশি কবিরহাট এবং হচ্ছে কোম্পানিগঞ্জ এই অঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা যাচ্ছে এবং অতিবৃষ্টির কারণে সুবর্ণচরের ফসলের কিছু ক্ষতি হয়েছে। আমরা যিনি জেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তিনি জানিয়েছে যে প্রায় 7,000 হেক্টরের মতো জমিতে আক্রান্ত হয়েছে এমনটি বলছে। তবে ক্ষতিগ্রস্ত কতটুকু হয়েছে সেটি আরো 2-1 দিন পরে যখন পানি নামতে শুরু করবে বা শেষ হয়ে যাবে পানি, তখনই হয়তো বলা যাবে যে ক্ষতি কতটুকু হয়েছে। এরপর মৎস্য যে কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তারা সেইভাবে কোনো খোঁজখবর নিচ্ছেন, তবে এখনো পর্যন্ত কোনো ইয়ে করেনি যে কতটুকু ক্ষতি হয়েছে বা কতটুকু ঘের নষ্ট হয়েছে, এরকম কোনো তথ্য তারা জানেনি। প্রাণী সম্পদ থেকে আমরা কথা বলেছি, শুধু কোম্পানিগঞ্জের চরলাই এবং কবিরহাটের কিছু জায়গায় আমরা খোঁজখবর নিয়ে যেটি জেনেছি যে পোলট্রি ফার্ম যেগুলো রয়েছে কিছু পোলট্রি ফার্মের মুরগি মারা গিয়েছে, এমনটা অনেক উদ্যোক্তা বলেছে। সব মিলিয়ে যদি আগামী 2 দিন বৃষ্টি কম হয় তাহলে সে জলাবদ্ধতা থাকবে না, এমনটাই প্রত্যাশা করছে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা। শারিকা। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী এবং সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার খবর জানছিলাম।